আলোর ব্যতিচার শুরু হয়ে গিয়েছিল। আগের ক্লাসে আলোর ব্যতিচার পর্যন্ত হয়েছিল এবং আজকের করব কি না, ব্যতিচারের যে ফর্মুলা ছিল তার উপরে আমরা কিছু অঙ্ক করছি। ঠিক আছে, আমি একবার মনে করাচ্ছি। ব্যতিচারে ব্যতিচারে যেটা যেটা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড এসেছিল, মানে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড বলতে কি, যে দুটো তরঙ্গ ছিল তাদের উপরিপাতের ফলে যেটা হচ্ছে কি লব্ধি যে তরঙ্গের বিস্তার এসেছিল সেটা কত ছিল, কথা বলবি না। এ এ নেট যেটা হয়েছিল সেটা কত ছিল, এ নেট যেটা ছিল, বা শুধু আমি এ বলছি, এ স্কোয়ার সমান কি হবে, a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi, এটা ছিল। ক্লিয়ার? এবারে বলা হয়েছিল কি যে তীব্রতা প্রপোর্শনাল টু কি হচ্ছে না, অ্যামপ্লিটিউডের স্কোয়ার। তো যেগুলো যেগুলো তো কে গুণ করে করা যায়, তবে আমি ডাইরেক্ট লিখছি কি, এখানে লিখবো আই সমান, এটা কি হবে i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2 cos phi, এরকম দুটো ফর্মুলা হয়েছিল। ক্লিয়ার? এরকম দুটো ফর্মুলা হয়েছিল। একটা হচ্ছে কি বিস্তারের ফর্মুলা, যেমন ভেক্টরের সূত্র হয় সেরকম আমরা ফেজর ডায়াগ্রাম দিয়ে দেখেছিলাম যে এটা ধরো a1, এটা ধরো হচ্ছে a2, এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি দশা পার্থক্য। ঠিক না? তাহলে লব্ধি বিস্তার আসছে এরকম করে। নেক্সট বলা হয়েছিল কি যে আই ম্যাক্স কত আসে, আই ম্যাক্সিমাম আসে কত, আই ম্যাক্সিমাম আমি যদি বলি এটা আসছে কত না, রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 এর হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানেই এই যে এই যে cos phi 1 হয়ে যাবে, তবে কিন্তু i ম্যাক্স আসবে। cos phi 1 হয়ে গেলে i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2 আসবে, তাহলে সেখান থেকে হচ্ছে এটা হচ্ছে। ঠিক না? তাহলে আই মিনিমাম কত আসছে বল, আই মিনিমাম কত আসছে, রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 এর হোল স্কয়ার। দুটো রেশিও বলেছিলাম, এইখানে একটা রেশিও বলেছিলাম যে আই মিনিমাম সমান রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 এর হোল স্কয়ার বাই রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 এর হোল স্কয়ার। তাকে আবার লিখেছিলাম যেটা হচ্ছে কি না, a1 প্লাস a2 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই a1 মাইনাস a2 এর হোল স্কয়ার, দুবার লিখেছিলাম, মনে পড়েছে? হ্যাঁ, এবারে একটা কোশ্চেন লেগের উপরে, এর উপরে অনেক কোশ্চেন হয়, আমি একটা কোশ্চেন লিখছিলেন। হ্যাঁ, আই ম্যাক্সিমাম এটা আগের দিন ছিল তো। এখানে দেখ, আই ম্যাক্সিমাম কখন হবে, cos phi, যদি cos এর ম্যাক্সিমাম মান কত 1, মিনিমাম মান কত -1, তো যদি cos phi 1 হয় তাহলে i এর মান কি হবে, ম্যাক্সিমাম। তাহলে i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2, মানে কি অ্যাকচুয়ালি এটা রুট ওভার i1 এর স্কয়ার রুট ওভার i2 এর স্কয়ার প্লাস 2 রুট ওভার i1 i2, মানে কি হবে রুট ওভার i1 প্লাস i2 এর হোল স্কয়ার। আবার এখানটায় যখন -1 হয়ে যাবে তখন এটাই হয়ে যাবে কি রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 এর হোল স্কয়ার, মিনিমাম মান। ঠিক আছে, একবার দেখিস আগে। চলো এবার লেখ কোশ্চেন, লেখ। আলোর ব্যতিচারের ক্ষেত্রে আলোর ব্যতিচারের ক্ষেত্রে আলোর ব্যতিচারের ক্ষেত্রে পর্দায় গঠিত ব্যতিচার ঝালরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত 25:1।
25:1 হলে তরঙ্গ দুটির তীব্রতার অনুপাত এবং তরঙ্গ দুটির বিস্তারের অনুপাত নির্ণয় করো। দুটো কোশ্চেন একসঙ্গে দিয়েছি, তরঙ্গ দুটির তীব্রতার অনুপাত এবং তরঙ্গ দুটির বিস্তারের অনুপাত। প্রথমে দেখ, আমি তরঙ্গ দুটোর তীব্রতার অনুপাত আগে বার করতে চাইবো। দেখ এখানে কি দেওয়া আছে কোশ্চেনে, দেওয়া আছে আই ম্যাক্সিমাম বাই আই মিনিমাম, দেওয়া আছে কত 25/1 দেওয়া আছে। বার করতে হবে কি I1 বাই I2। তরঙ্গ দুটির তীব্রতার অনুপাত মানে কি I1 বাই I2, এটাই জিজ্ঞেস করছে। এটা দেওয়া আছে, এটা জিজ্ঞেস করছে। কিভাবে করব, প্রসেস কি হওয়া উচিত, সিম্পল ক্যালকুলেশন করে যা, তাহলেই চলে আসবে। কিছু এদিক ওদিক করার দরকার নেই, বই খুলে দেখবি অনেক রকমের পদ্ধতি আছে, কিছু করার দরকার নেই, সিম্পল ক্যালকুলেশন করে যা, বাচ্চা ছেলের মতো দেখবি উত্তর হয়ে যাবে। এটাই বসা, আই ম্যাক্সিমাম, প্রথমে ফর্মুলা লিখে নে, আই ম্যাক্সিমাম বাই আই মিনিমাম সমান কি হয় √I1 প্লাস √I2 এর হোল স্কোয়ার, বা একসঙ্গে আমি লিখছি √I1 প্লাস √I2, নিচে হচ্ছে √I1 মাইনাস √I2 এর হোল স্কোয়ার, একসঙ্গে লিখেছি। তাহলে আই ম্যাক্সিমাম বাই আই মিনিমাম কত আছে 25/1। 25/1, এক কাজ করি মান বসিয়ে এক চান্সে লিখে দিচ্ছি, স্কোয়ারের দিকে এলে কি হবে √25/1 মানে কত 5/1 সমান √I1 প্লাস √I2, √I1 মাইনাস √I2, কোনাকুনি গুণ কর, ক্রস মাল্টিপ্লিকেশন কর, I1 কে এক সাইড I2 কে এক সাইড করে অ্যান্সার বার কর। 5√I1 মাইনাস 5√I2 সমান √I1 প্লাস √I2। তো I1 কে এক সাইডে, 5√I1 মাইনাস √I1, তাহলে কি হচ্ছে 4√I1 সমান 6√I2, বা √I1 বাই √I2 সমান 6/4 মানে কত হয়ে যাবে 3/2, তাহলে বা √I1 বাই I2 সমান 3/2, তাহলে I1 বাই I2 কত হবে, I1 বাই I2 হয়ে যাবে 9/4, 9/4 হবে রেশিও। ভালো কোশ্চেন, তো এটাই হয়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, বিস্তারের অনুপাত এখান থেকেই হয়ে যেত, √I1 বাই √I2 যে ছিল 3/2, তো √I1 মানেই তো A1 বাই A2 সমান 3/2। কেন কি তীব্রতার রুট করলে কি আসে বিস্তার, তীব্রতার এই যে দেখ I সমান K ইন্টু A, ঠিক আছে, বা K স্কোয়ার, I প্রপোর্শনাল টু A স্কোয়ার, তাহলে কি বলতে পারি √I প্রপোর্শনাল টু A, তো √I1 মানে কি হবে A1, √I2 মানে কত হবে A2, ঠিক না? অসুবিধা আছে? চলো তারপরে এই কোশ্চেন হলো, দেখি বইতে কিছু কোশ্চেন নিচ্ছি। আমি হর্স পড়ে আসতে বলেছিলাম, কে কে পড়েছিস? বলেছিলাম হর্স দাগিয়েছিলাম অনেকগুলো। এই চ্যাপ্টারে হর্স থেকে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কিন্তু হর্সের কোশ্চেন না করলে হবে না। আমি এক কাজ করছি, একটু সময় নিয়ে হর্সের কোশ্চেনগুলো পরপর করে বলে দিচ্ছি তাড়াতাড়ি, ঠিক না? হর্সের কোশ্চেনগুলো পরপর করে তাড়াতাড়ি বলে দিচ্ছি, 1 2 3 করে এরকম করে বলছি, সবাই একবার দেখবি, হ্যাঁ? তাহলে এটা কোশ্চেন ছিল, প্রথম কোশ্চেন। আচ্ছা, উল্টো একটা কোশ্চেন করে দিই, মানে উল্টো কোশ্চেন বলতে কি, হ্যাঁ উল্টো কোশ্চেন মানে 11 হর্সটা বলে দিচ্ছি। এক কাজ কর, 11 নম্বর হর্সটা বলছি আমি, একবার লেখ, 9:1 তীব্রতা অনুপাতের, মানে ব্যাক কোশ্চেন বলতে কি, এখানে ম্যাক্সিমাম বাই মিনিমাম অনুপাত দেওয়া ছিল, I1 বাই I2 বার করতে বলেছে। আরেকবার
I1/I2 দেওয়া থাকলে ম্যাক্সিমাম বাই মিনিমামটা বার করতে হবে, উল্টো কোশ্চেন। লেখ 9:1 অনুপাতের 9:1 অনুপাতের 9:1 অনুপাতের তীব্রতা সম্পন্ন 9:1 অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। 9:1 অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। পূর্ণচ্ছেদ ব্যতিচার সৃষ্টি করে। 9:1 অনুপাতে তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। পূর্ণচ্ছেদ উজ্জ্বল ও অন্ধকার পটির তীব্রতার অনুপাত নির্ণয় করো। উজ্জ্বল ও অন্ধকার পটির তীব্রতার অনুপাত। দেখ উজ্জ্বল এবং অন্ধকার পটির তীব্রতার অনুপাত মানে কি I ম্যাক্সিমাম বাই I মিনিমাম। উজ্জ্বল মানে কি তীব্রতা সর্বোচ্চ, আর অন্ধকার মানে কি তীব্রতা সর্বনিম্ন। উজ্জ্বল ও অন্ধকার পটির তীব্রতার অনুপাত নির্ণয় করো। মানে এখানে কি দেওয়া আছে I1/I2 সমান 9/1। I ম্যাক্সিমাম বাই I মিনিমাম কি করতে হবে একবার কর দেখি নিজে, আমি সময় দিচ্ছি। একবার নিজে চেষ্টা কর, সলিউশন দেখবি না হোয়াটসঅ্যাপ, সলিউশন দেখবি না, নিজের অ্যাপ্রোচ নিয়ে কিভাবে করা উচিত। তোকে I1/I2 দেওয়া আছে, I ম্যাক্সিমাম বাই I মিনিমাম বার করতে হবে, চেষ্টা কর। অনুপাতের অঙ্ক ক্লাস 10-এও তো ছিল এরকম অনুপাতের অঙ্ক, না? দুটো অনুপাত দেওয়া আছে, বার করতে হবে এটা। ঠিক আছে, কিরকম করেছিস দেখে। A1 এর কোনো প্রয়োজনই নেই। A1 এনেছিস কেন? বইতে ছিল A1, বইতে বোধহয় A1 করেছে, কোনো দরকার নেই। কি বলছিস শোন, প্রথমে দেখ I ম্যাক্সিমাম বাই I মিনিমাম সমান √I1 প্লাস √I2 √I1 মাইনাস √I2 এর হোল স্কয়ার, তাই না? হ্যাঁ, হয়েছে। এবারে কি বলছিস শোন, এইখানে তুই কি করবি, সিম্পল আমাকে I1 আর I2 এর মান যদি আমি বসিয়ে দিতে পারি হয়ে যাবে, তাই কি না? এক কাজ কর, তুই এখানে দেখ I1 কে ধরে নে 9I, I2 কে ধরে নে শুধু I, আনুপাতিক ভাগাহার করে, হবে না? করা যাবে। তাহলে দেখ √I1 মানে কত হবে, √9I মানে কত হবে 3√I প্লাস I2 মানে কত হবে √I, নিচে কত হবে √9I মানে কত 3√I, 3√I মাইনাস √I হোল স্কয়ার। এ কত হবে 4√I আর এ কত হবে 2√I।
চলো রুটাই কেটে যাচ্ছে, 2a স্কোয়ার 4, ঠিক আছে কিনা বল? ডাইরেক্ট অনুপাত বসিয়ে দিয়েছি তো, আনুপাতিক ভাগ হারটা নিতে হবে আর কি। শুধু 3 আর 1 বসিয়ে দিলে হয়ে যাচ্ছে শর্ট কোশ্চেন করার জন্য। শর্ট কোশ্চেন হলে তো আমি বলতে হবে এরকম করে দিতে। যদি এটা এমসিকিউ হতো তাহলে আমি এখানে 3, এখানে 9 বসাতাম, এখানে √3 প্লাস √1, ঠিক আছে, এরকম করে বসিয়ে দিলে হয়ে যাবে। বেশ, এটা ছিল কি হটসের 11 কোশ্চেন। হটসের 11 কোশ্চেন ছিল এটা, ক্লিয়ার? এবার আমি এক এক করে হটস বলছি। হ্যাঁ, হটসের এক এক করে বলছি, শোন সামনে চলে। একটা একটা করে হটস বলছি, দেখ। প্রথমে আছে ছায়া প্রকাশনী বইয়ের হটস বলছি, সামনে চলে, সামনে চলে। হ্যাঁ। প্রথমে যেটা আছে বলছে দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য, কোন নির্দিষ্ট আলোকের উৎসের তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক তো আমরা জানি। তরঙ্গ দৈর্ঘ্য ধরো এটা হচ্ছে কি 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক দেখ, 1μ2 যদি লিখি তাহলে কি কি লিখবো, λ1/λ2। কি কি লিখি দেখ, v1/v2 লিখি না, v1/v2 লিখি, λ1/λ2 লিখি, μ2/μ1 লিখি। তাহলে কার কার মধ্যে সম্পর্ক বলেছে, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের, মানে এটা আর এটা হয়ে যাবে, আর কিছু নেই, ওগুলোই লেখা আছে ল্যাঙ্গুয়েজ দিয়ে, ক্লিয়ার? এটা ছিল কি হটসের 1 কোশ্চেন, ছায়া প্রকাশনী বই পেজ নাম্বার 223, পেজ 223 হটসের, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন হলো। এবারে হটসের 2 নম্বর কোশ্চেন কি আছে দেখ। ধরো তোকে কোথাও বললো যে অপসারী রশ্মির তরঙ্গমুখ কেমন হবে, অপসারী রশ্মির তরঙ্গমুখ কেমন হবে। এটা অপসারী রশ্মি, মানে বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, তো এর তরঙ্গমুখ কেমন হয়, এরকম, এরকম, এরকম। আর ধরো বললো অভিসারী, মানে হচ্ছে কি এরকম করে অভিসারী, তাহলে এর তরঙ্গমুখ কেমন হবে, এরকম, এরকম করে হচ্ছে, তাই তো? তো দুটো তরঙ্গমুখকেই তো গোলীয় বলতে হবে, দুটো তরঙ্গমুখকেই কি বলতে হবে, গোলীয়। তবে গোলীয় যে বলছি এখানে উত্তল অবতলেরও ব্যাপার আছে, কিরকম দেখ, কোনটাকে উত্তল বলবো কোনটাকে অবতল বলবো। এই যে যে তল আছে, এর কোন তল থেকে আলোক রশ্মি বেরোচ্ছে, উত্তল তল থেকে, দেখ এরকম তল, আর রশ্মি এরকম করে বেরোচ্ছে, হ্যাঁ কি না? এই জন্য এটাকে কি বলবো, উত্তল তরঙ্গমুখ, কি বলবো, উত্তল গোলীয় তরঙ্গমুখ, উত্তল গোলীয় তরঙ্গমুখ। তাহলে অপসারী রশ্মি হলে কি হচ্ছে, উত্তল গোলীয় তরঙ্গমুখ, আর অভিসারী হলে কি হচ্ছে, দেখ অবতল, অবতল তল থেকে আলো বেরোচ্ছে না, তাহলে কি বলবো, অবতল গোলীয় তরঙ্গমুখ লিখবি, অবতল গোলীয় তরঙ্গমুখ। এটা হচ্ছে কি না অপসারী, তাহলে অপসারী রশ্মি হলে কি হচ্ছে, অপসারী রশ্মি হলে উত্তল গোলীয় তরঙ্গমুখ, আর অভিসারী রশ্মি হলে কি হচ্ছে, অভিসারী রশ্মি হলে অবতল গোলীয় তরঙ্গমুখ। অপসারী হলে উত্তল, অভিসারী হলে অবতল গোলীয় তরঙ্গমুখ হচ্ছে, ঠিক আছে? এটা আমি আলোচনা করছি অ্যাকচুয়ালি হটসের 2 এর কোশ্চেন আলোচনা করছি, তার আগে এইগুলো কিছু লিখেছি।
এই যে দুইয়ের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন কি বলছে যে একটা উত্তর লেন্স আছে, ঠিক আছে, একটা উত্তর লেন্স আছে, এই উত্তর লেন্সের অক্ষের উপরে একটা বিন্দু বস্তু থেকে আলোক রশ্মি গিয়ে লেন্সে পড়ছে এবং তার প্রতিসরণ হয়েছে, তাহলে তরঙ্গ মুখ কেমন হবে? তাহলে কি হবে, বিন্দু বস্তু থেকে আলোক রশ্মি কেমন যাবে, এরকম, তাই তো। তারপরে প্রতিসরণের পর কি হবে, প্রতিসরণের পর কি হবে, এখানে কোথাও এসে মিলে যাবে, কারণ কি উত্তর লেন্স কি করে আলোক রশ্মিকে অভিসারী করায়। তো এখানে কি হবে, তরঙ্গমুখ এরকম, প্রথমে তরঙ্গমুখ কিরকম হবে, এই দেখ কেন্দ্র এটা, তাহলে এরকম তরঙ্গমুখ হবে, হ্যাঁ কি না। তারপরে কি এটা কেন্দ্র, তাহলে এরকম তরঙ্গমুখ হবে, হ্যাঁ কি না। তাহলে এটা হচ্ছে কি, মানে প্রতিসরণের আগে, মানে প্রতিফলিত যেটা হচ্ছে মানে প্রতিসরণের আগে, তাহলে কি বলবো, এটা এটা কি ধরনের তরঙ্গমুখ, উত্তল গোলীয় তরঙ্গমুখ, উত্তল গোলীয় তরঙ্গমুখ। তাহলে প্রতিসরণের আগে কিরকম তরঙ্গমুখ হচ্ছে, উত্তল গোলীয় তরঙ্গমুখ। কি করে বুঝবি, এই যে তলগুলো এঁকেছিস সেই তলের কোন সাইড থেকে আলোক রশ্মি বেরোচ্ছে, উত্তল থেকে, এই যে এটা তরঙ্গমুখ এঁকেছিস, এখান থেকে আলোক রশ্মি বেরোচ্ছে, তাহলে কোন সাইড থেকে আলোক রশ্মি বেরোচ্ছে, উত্তল থেকে, এই জন্য ওটা উত্তল তরঙ্গমুখ। এখানে দেখ তরঙ্গমুখ গুলো এরকম, কোন সাইড থেকে আলোক রশ্মি বেরোচ্ছে, অবতল সাইড থেকে, তাহলে কি হচ্ছে অবতল গোলীয় তরঙ্গমুখ। তার মানে কি হলো, একটা উত্তর লেন্সের সামনে বিন্দু বস্তু থেকে যে আলোক রশ্মি এসে উত্তর লেন্সে প্রতিসরণের পর যা হচ্ছে, সেক্ষেত্রে কিরকম বলবো, যে আপতিত তরঙ্গমুখ গুলো হচ্ছে উত্তল গোলীয় তরঙ্গমুখ, আর প্রতিসৃত তরঙ্গমুখ হচ্ছে কি অবতল গোলীয় তরঙ্গমুখ। একবার পড়ে নে বই থেকে, রিডিং একবার বই থেকে পড়ে নে, তাহলে হয়ে যাবে। তিনের কোশ্চেন বেশ ভালো আছে এবং ভাবনার আছে যে কি করে হচ্ছে তিনের কোশ্চেন। তিনের কোশ্চেন বলছে যে একটা সমতল তরঙ্গ মুখের একটা অংশ এক মাধ্যমে আছে আর একটা অংশ অপর মাধ্যমে আছে, তাহলে সেই তরঙ্গ মুখটা দেখতে কেমন হবে। একটা সমতল তরঙ্গ মুখের একটা অংশ প্রথম মাধ্যমে আছে আর একটা অংশ দ্বিতীয় মাধ্যমে আছে, তাহলে সেই তরঙ্গ মুখটা দেখতে কেমন হবে। দেখ এখানে যেভাবে অ্যাপ্রোচ হবে কি, দেখ প্রতিসরণ তো আমরা দেখেছি, তার আগে বলছি, দেখ আমি এখানে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে। ধরো আমি বললাম এই হচ্ছে কি একটা সমতল তরঙ্গমুখ, এরকম করে করে যাচ্ছে, এরকম করে করে যাচ্ছে, মানে সমতল তরঙ্গমুখের গতির অভিমুখ কোন দিকে, রশ্মিটা হচ্ছে এরকম, ঠিক আছে, আমি এরকম করে দেখাচ্ছি, রশ্মিটা হচ্ছে এরকম, এরকম রশ্মি যাচ্ছে, তো সমতল তরঙ্গমুখটা এরকম আমি দেখাতে পারি। এবারে আমি করলাম কি, একটা মাধ্যম নিয়েছি, সেই মাধ্যমটা হচ্ছে এটা, মানে কি উপরেরটা হচ্ছে 1 নম্বর মাধ্যম আর দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর মাধ্যম। এবার এখানে কন্ডিশন অনুযায়ী তরঙ্গমুখ চেঞ্জ হয়ে যাবে, কিরকম, আমি প্রথম বললাম যে 1 নম্বর μ1 গ্রেটার দেন μ2, তাহলে বল কে ঘন মাধ্যম, প্রথমটা ঘন মাধ্যম, বইতে একবার আছে, বইতে সম্ভবত কাছে, হ্যাঁ μ1 গ্রেটার দেন μ2, আমি এটা নিচ্ছি, আরেকবার নিচ্ছি কি μ2 গ্রেটার দেন μ1, দুবার দেখাচ্ছি, বল μ1 গ্রেটার দেন μ2 মানে হচ্ছে এটা হচ্ছে কি ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। আচ্ছা বল, যদি আমি বেগের হিসাবে বলি, তাহলে v1 লেস দেন v2, ঠিক কিনা, v1 লেস দেন v2, তো কি হবে, এই যে ছবিটা আমি দেখাচ্ছি, দেখ যদি দেখ এই তরঙ্গ মুখটা ধরো সমতল তরঙ্গ মুখ, তো এ সমান গতিবেগে যাবে যদি এটা একটাই মাধ্যম হয়, এরকম সমান গতিবেগে যাবে যদি এটা একটাই মাধ্যম হয়, কিন্তু এই তরঙ্গ মুখের একটা অংশ এক মাধ্যমে আর একটা অংশ যদি অপর মাধ্যমে হয়, তাহলে এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে যে 1 নম্বর মাধ্যমের থেকে 2 নম্বর মাধ্যমে বেশি বেগে যাবে, মানে তাড়াতাড়ি যাবে। 1 নম্বর মাধ্যমের থেকে 2 নম্বর মাধ্যমে কি হবে,
বেশি বেগে যাবে মানে তাড়াতাড়ি যাবে। মানে কি হবে, 1 নম্বর মাধ্যমে যে গতিবেগে যাচ্ছে 2 নম্বর গতিবেগে তার থেকে কিছুটা আগে যাবে। মানে তরঙ্গমুখটা হয়ে যাবে কি রকম, এটা যাওয়া মানে কি হচ্ছে সমান সমান ভাবে যাওয়া। আর যদি আমি এই পার্টটাকে এরকম করে দিই তাহলে 2 নম্বর মাধ্যমে আগে যাচ্ছে। দেখ এই যে লাইন, এটা হচ্ছে মেইন লাইন, এর থেকে এরকম একটু বাঁকিয়ে দেওয়া মানে কি হচ্ছে, এই 1 নম্বরের থেকে 2 নম্বরে তরঙ্গমুখ আগে চলছে। ক্লিয়ার? এটা বেশ, এটা আমি দেখালাম। এরপরে দেখ এখানে কি হবে, এখানে হবে কি, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। এখানে মিউ2 আর মিউ1, মিউ2 বেশি, তাহলে বল এখানে হবে মিউ2 হচ্ছে ঘন মাধ্যম, তাহলে ভি2 লেস দেন ভি1, ঠিক আছে, মানে ভি1 বড় ভি2 ছোট। তাহলে এই যে আমি তরঙ্গমুখটা টেনেছি, তাহলে ভি1 তো ঠিক আছে, ভি2 কে কি করব, পিছিয়ে দেব, ভি2 পিছিয়ে থাকবে। ভি2 পিছিয়ে থাকা মানে কি হবে, এই তরঙ্গমুখটা হয়ে যাবে এরকম, এরকম টাইপের একটা তরঙ্গমুখ হবে। ক্লিয়ার? মানে মেন লাইন হচ্ছে এটা, ঠিক আছে, ভি2 এখন কম মানে ভি2 পিছিয়ে থাকবে তরঙ্গমুখটা। এখানে দেখ, এইখানে মেন লাইন এটা, ভি2 বড় বলে ভি2 কে আমি সামনে এগিয়ে দিয়েছি। এবারে দেখাবো যে এই ছবি আমরা আগে কোথাও করেছি কিনা। আগে এটা আঁক, তারপরে আগে এটা আঁক। আমি এটার ছবি এখানে এঁকে দিচ্ছি, এটার ছবি এইখানে এঁকে দিচ্ছি, এখানে নিচে কি হবে, এরকম হবে। এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম। ডটেড লাইন টানতে পারিস, এখানে তুই দেখাতে পারিস। এটা হচ্ছে মেন লাইন, আগে যেটা ছিল তার থেকে 2 নম্বর মাধ্যমে কিছুটা এগিয়ে আছে। আর এটা হচ্ছে কি আগের লাইন, তার থেকে 2 নম্বর মাধ্যম কিছুটা পিছিয়ে আছে। ডটেড লাইন পরীক্ষায় না দেখানোই উচিত, আমি জাস্ট এখানে দেখিয়েছি, ঠিক আছে। ডটেড লাইন হচ্ছে মেন যে তরঙ্গমুখ সেটা, তো যদি এটা হচ্ছে দুটো মাধ্যম আলাদা হয়ে যায় তাহলে এরকম করে আমরা দেখাচ্ছি। এই ছবি আমরা কিন্তু প্রতিসরণ চ্যাপ্টার পড়ার মানে প্রতিসরণের ক্ষেত্রে তরঙ্গমুখ অঙ্কন করার সময় দেখিয়েছিলাম একবার এই ছবি। পরিবর্তন না, আগে পিছে দেখ, এই ছবি আরো ভালো বোঝা যাবে কোথা থেকে, নিশ্চয়ই এটা তো করেছিলিস। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি, আমি আরো একটা আপতিত রশ্মি হচ্ছে 3-4টে, তাহলে ভালো বোঝা যাবে, ঠিক না। এদের প্রতিসরণের বেলা কি রকম হয়েছিল, এটা হচ্ছে কি অভিলম্ব, তাহলে অভিলম্ব এঁকে নিচ্ছি সবগুলোতে। আমরা দুটো রশ্মি ধরে দেখিয়েছিলাম না, এখানে আমি 3টে ধরে দেখাচ্ছি। দেখ এই ছবি ঘুরে আসছে কোথায়, আগে করা হয়েছিল সেখান থেকে দেখ, প্রতিসৃত রশ্মি দেখ, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, আমরা অভিলম্বের কাছে সরিয়ে নিয়ে এসেছিলাম, মানে এখানে কি ছিল, মিউ2 গ্রেটার দেন মিউ1, এটা এই রশ্মি, এই রশ্মি এরকম করে ছিল তো। এবার দেখ আমি তরঙ্গমুখ আঁকছি, আমি তরঙ্গমুখ আঁকছি, কিরকম তরঙ্গমুখ হবে দেখ, এই যে তরঙ্গমুখ, এই যে তরঙ্গমুখ, তাই না, ঠিক আছে তো, এই যে তরঙ্গমুখ এগুলো সব হচ্ছে কি আপতিত তরঙ্গমুখ, ঠিকঠাক আঁকছি তো, আপতিত তরঙ্গমুখ এগুলো সবই ঠিক। বলে এবার প্রতিসৃত তরঙ্গমুখ কেমন হবে, হ্যাঁ, তো দেখ এই রশ্মিটার ওপরে কিরকম হবে, এর ওপরে, এর ওপরে দেখ এরকম হচ্ছে রশ্মি, এরকম হচ্ছে কি তরঙ্গমুখ, এটা এটা ঠিক আছে, এটা এরকম তরঙ্গমুখ হচ্ছে কি না, আর একটু এগিয়ে দিয়ে কে, এখানেও তরঙ্গমুখ আমি আঁকতে পারি, এই যে ক্লিয়ার, এই যে আঁকছে এখানে,
এটা এরকম করে তরঙ্গমুখ আঁকছি, তাই না? তো দেখ, একটা লাইনকে যদি দুটো দেখিস, দেখ এই পার্টটা কোথাকার জানিস? এই যে একটা তরঙ্গমুখ না, আর এই যে একটা তরঙ্গমুখ, এই পার্টটা এখানে ছবি ছিল কিনা বল? এক্ষুনি আগে এঁকেছিলাম, এই যে এরকম ছিল, তারপরে বলছিলাম যে এটা লাইন এর থেকে পিছিয়ে আছে। আগের ছবিটা এটা ছিল না, ওই ছবি এটা। বোঝা গেল কি? তার মানে কি, প্রথমে সমতল এসছিল, আসার পরে এই মুহূর্তে কি হচ্ছে, যখন পড়েছে এর একটা পার্ট বায়ুতে আছে, একটা পার্ট এই ঘনমাধ্যমে আছে। তো এই ছবির এই যে পার্টটা হচ্ছে এখানে, আমরা সহজ করে বুঝবো কি, আমরা সহজ করে বুঝবো একটা মাধ্যম, এটা হচ্ছে মেন সমতল তরঙ্গমুখ। এবার আমি দেখবো কি, যদি V1 আর V2 এর মধ্যে যে বড় হবে তাকে এগিয়ে দেব। যদি V2 বড় হয় তাহলে কি করবো, একে এর থেকে এগিয়ে দেব। ধরো গতির অভিমুখ এটা, ঠিক আছে? বেশ হলো। তারপরে দেখ 4 এর কোশ্চেন, কারো অসুবিধা আছে? 4 এর কোশ্চেন, গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত আগে ছিল, হয়ে গেছে। 5 এর কোশ্চেন কি আছে, ব্যতিচার ঝালর শক্তির নিত্যতার পরিপন্থী নয়, ব্যাখ্যা করো। শক্তির নিত্যতার পরিপন্থী মানে কি, শক্তির নিত্যতাকে বিরোধিতা করে, সেটা নয় মানে কি, বিরোধিতা করে না, মানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। মেন কথা কি ছিল, অন্ধকার অংশের আলো, অন্ধকার অংশের আলোক শক্তি ওখানে ধ্বংস হচ্ছে না, ওখানকার আলোক শক্তি কি হচ্ছে, উজ্জ্বল অংশে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। অন্ধকার অংশের আলোক শক্তি, আমাদের মনে হতে পারে যে এই ঘরে পুরো আলো ছিল, ব্যতিচারের ফলে এক জায়গায় অন্ধকার এক জায়গায় আলো, তাহলে অন্ধকার জায়গাতে আলোক শক্তি ধ্বংস হয়ে গেছে, এরকমটা নয়। অ্যাকচুয়ালি অন্ধকার অংশের আলোক শক্তি উজ্জ্বল অংশে চলে গেছে, ঠিক আছে? নেক্সট, তারপরে কোশ্চেন কি, দুটি একই রকম বাতি, দুটি একই রকম বাতি ব্যতিচার ঝালর সৃষ্টি করতে পারে না কেন? দুটি একই রকম বাতি, প্রথম কথা, দুটি একই রকম বাতি যে হচ্ছে, তারা সুসংগত আলোক উৎস নয়, কম্পাঙ্ক সেম নয়। আরো কিছু লেখা আছে, দেখ প্রথমে লিখেছে কি, যে ব্যতিচার ঝালর গঠন করতে গেলে শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে উৎস দুটিকে সুসংগত হতে হবে, মানে কম্পাঙ্ক সেম হতে হবে। 2 নম্বর কি, যে দুটি তরঙ্গের উপরিপাতের ফলে ঝালর তৈরি হয় তাদের পারস্পরিক দশা পার্থক্য সর্বক্ষণের জন্য অপরিবর্তিত থাকতে হবে। মানে দুটো উৎস থেকে যে দুটো তরঙ্গ বেরোচ্ছে, তারা যখন স্ক্রিনে গিয়ে মিলছে, তাদের মধ্যে যেখানে ওই দুটো তরঙ্গ মিলছে, যদি ওখানে দশা পার্থক্য পাই এর যুগ্ম হয়, তো সবসময় ওটাই আছে, এমনটা নয় যে কিছু সময় পরে চেঞ্জ হয়ে যাবে। সময়ের সাথে সাথে দশা পার্থক্য যেন ধ্রুবক থাকে। এবারে কি বলছে, আলোক উৎসের ফলে আলোক উৎসের যে কোনো কণার দশা তার পাশে থাকা অন্যান্য কণার সঙ্গে সংঘাতের ফলে দ্রুত পরিবর্তিত হয়। এখানে অন্যান্য কণার সংঘাতের ফলে দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই দুটি অ্যাকচুয়ালি এখানে এই যে বাল্ব থেকে আলো নির্গত হচ্ছে কি হিসাবে, কম্পন। কম্পন হচ্ছে কোথা থেকে, অ্যাকচুয়ালি প্রথম আসছে কারেন্ট, কারেন্ট এসে কি করছে, ফিলামেন্টকে উত্তপ্ত করছে, উত্তপ্ত করলে কি হয়, কণার ভাইব্রেশন এনার্জি বাড়বে, কণা কম্পিত হতে থাকবে, সেই কম্পন থেকে তরঙ্গ নির্গত হচ্ছে, ওটাই তো আলো। এই যে কম্পন হচ্ছে, একটা তো কণা নয়, ফিলামেন্টে তো অনেক কণা আছে, তো একটা কণার কম্পন আশেপাশে থাকার কণার উপরেও তো প্রভাবিত হচ্ছে না, কণা দ্বারা তো প্রভাবিত হচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই যে একটা বিন্দু থেকে যে তরঙ্গ বেরোচ্ছে তার দশা কিন্তু সবসময় ঠিক থাকছে না, ওটাই বলছে। আলোক উৎসের যে কোনো কণার দশা তার পাশে থাকা অন্যান্য কণার সঙ্গে সংঘাতের ফলে দ্রুত পরিবর্তিত হয়। তাই দুটি একই রকম বাতি, এমনকি একই বাতির বিভিন্ন অংশকেও, মানে একটাই ধরো বাল্ব, সেই বাল্বের বিভিন্ন অংশকেও আমি সুসংগত ধরতে পারি না। বলবি যে দুটো আলাদা আলাদা বাতি না হলে হচ্ছে না, একটা বাতির দুটো পয়েন্ট, তাও হবে না, কারণ কি ওখানেও তো অনেক কণা আছে, ঠিক আছে? এই কারণে, কারণ নির্গত তরঙ্গগুলির দশা দ্রুত এলোমেলোভাবে দ্রুত পরিবর্তিত হতে থাকায় কোনো বিন্দুতে অন্ধকার বা উজ্জ্বলতা স্থায়ী থাকতে পারে না। মানে ধরো এই স্ক্রিনে
এখানে অন্ধকার এখানে উজ্জ্বল, এখানে অন্ধকার এখানে উজ্জ্বল এই মুহূর্তে আছে, কিছু সময় পরে চেঞ্জ হয়ে যাবে। তো দুটো বাল্ব যখন জ্বলছে এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে আমরা বুঝতেই পারছি না যে এখানে আলো অন্ধকার আছে বলে। আমরা দেখছি কি পুরো জায়গাটা সেম ইন্টেন্সিটির আলো। এবারে বল দুটো উৎস যখন সুসংগত হয় তাদের ব্যতিচারের ফলে তীব্রতার ফর্মুলা আমরা পড়েছি, I সমান I1 প্লাস I2 প্লাস 2√I1 I2 cos ফাই। যদি এই দুটো উৎস সুসংগত না হয় তাহলে ব্যতিচারও হবে না, তাহলে তখন তীব্রতা করতে হবে I1 প্লাস I2, সিম্পল যোগ। দুটো একটা বাল্ব জ্বালালে এই ঘরে যত তীব্রতা হবে দুটো বাল্ব জ্বালালে কি হবে তীব্রতার যোগ, সিম্পল। ঠিক আছে, যেহেতু এরা সুসংগত নয়। নেক্সট কি বলছে, এক দেশতা বিহীন ব্যতিচার ঝালর। এক দেশ বলতে কি এক জায়গায়, যেমন দেখ আমি যদি বলি যে একটা লেন্স, এই লেন্সে আমি যদি বলি এই লেন্সে ধরো একটা বস্তু রেখেছি, তার প্রতিবিম্ব কোনো নির্দিষ্ট জায়গায় তো তৈরি হবে, এইখানেই পর্দা রাখলে সেই প্রতিবিম্বটা তো পর্দায় গঠন হবে না, না অন্য জায়গায় পর্দা রাখলে তার ক্লিয়ার ইমেজ পাওয়া যাবে না, তার মানে এর ফিক্সড জায়গা আছে। কিন্তু ব্যতিচারের বেলা কি হচ্ছে, এটা একটা মানে হচ্ছে স্লিট আছে S1, এটা একটা হচ্ছে কি সোর্স আছে, দুটো সোর্স, এখান থেকে তরঙ্গ এরকম করে বেরোচ্ছে, এখান থেকে তরঙ্গ এরকম করে বেরোচ্ছে, এটা হচ্ছে স্ক্রিন। তো এই স্ক্রিনে কোথাও আলো হবে কোথাও অন্ধকার, কোথাও আলো কোথাও মানে কোথাও ডার্ক কোথাও লাইট, এরকম করে ব্যান্ড তৈরি হচ্ছে। এই যে স্ক্রিনটা আমি কিছুটা আগে রাখলেও ব্যান্ড তৈরি হবে, দূরে রাখলেও ব্যান্ড তৈরি হবে, আরো দূরে রাখলেও ব্যান্ড তৈরি হবে, মানে কি মানে কোথাও যে নির্দিষ্ট আছে এরকমটা নয়। এই জন্য একে কি বলছে এক দেশতা বিহীন ব্যতিচার ঝালর। কি বলছে, ব্যতিচার ঝালর সৃষ্টিকারী সুসংগত উৎস দুটির সামনে যে কোনো দূরত্বে পর্দা রাখলে পর্দায় ব্যতিচার ঝালর উৎপন্ন হয়। ব্যতিচার ঝালর কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয় বলে একে এক দেশতা বিহীন ব্যতিচার ঝালর বলে। ক্লিয়ার? এই পর্যন্ত ঠিক আছে কিনা বল? এই পর্যন্ত একবার দেখে নে বইটা পুরো যা পড়া হলো এত সময়, তারপরে আমরা ইন্টেন্সিটির গ্রাফ আসছি। এটা কিসের গ্রাফ? সাইন এক্স এর গ্রাফ। ঠিক আছে, এটা ওয়াই, এটা ধরো এক্স, এটা হচ্ছে থিটা, সাইন থিটার গ্রাফ এটা, তাই না? আচ্ছা, যদি আমি বলি সাইন স্কোয়ার থিটার গ্রাফ করতে চাই, সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হবে দেখ, উপরের পার্ট যেমন ছিল আছে, নিচের পার্টটা দেখ স্কোয়ার হলে কি হয় নেগেটিভ কি হয়ে যাবে পজিটিভ, তো কি হয়ে যাবে নিচের পার্টটা চলে আসবে উপরে। ক্লিয়ার? মানে উপরের পার্ট যেমন ছিল নিচের পার্টটা কি হয়ে যাবে ফ্লিপ করে উপরের দিকে উঠে যাবে, বলো। আবার দেখ, আবার যে নিচের পার্টটা ছিল সেও কি হবে উপরের দিকে উঠে যাবে, এরকম করে সেম। তাহলে সাইন স্কোয়ারের গ্রাফ হচ্ছে এরকম। ক্লিয়ার? কসের গ্রাফ কেমন ছিল, এটা যদি আমি বলি কসের গ্রাফ হচ্ছে এখান থেকে শুরু এরকম করে হচ্ছে এদিকে, তাহলে এটা হচ্ছে কি কস থিটার গ্রাফ। তাহলে কস স্কোয়ার থিটার গ্রাফ কি হবে, কস স্কোয়ার থিটা দেখ এরকম ছিল, এই যে নিচের পার্টটা এ হয়ে যাবে কি এরকম, বোঝা গেল কিনা বল? কস স্কোয়ারের গ্রাফ হচ্ছে এরকম। তাহলে তোরা শুধু কি লিখবি, সাইন লেখার দরকার নেই, কসের গ্রাফটা লেখ। কস স্কোয়ারের গ্রাফ, কস থিটার গ্রাফ হচ্ছে কি এক এক থেকে শুরু তারপরে জিরো এরকম করে যাচ্ছে। কসের গ্রাফ আমাদের এক্ষুনি লাগবে তীব্রতার লেখচিত্র করার জন্য। কস থিটার গ্রাফ কি হচ্ছে, কি করে করছি, থিটা যখন 0 ডিগ্রি হয় তখন কসের মান কত, এক, এটা জিরো, এটা কত 90 ডিগ্রি, কস 90-র মান কত, জিরো। ঠিক আছে, তারপরে কস পাই, পাই এর মান কত -1। ঠিক আছে, এরকম করে চলছে।
গ্রাফ যখন আমি স্কোয়ারের গ্রাফ বানাচ্ছি তখন কি হচ্ছে, সিম্পল, যেটা নেগেটিভ পার্ট আছে ও উপরে উঠে যাবে, আর কিছু না, আর মানটা স্কোয়ার হয়ে যাবে। যেহেতু এটা 1 হচ্ছে, তাহলে 1 এর স্কোয়ার করলে কি হচ্ছে 1। যদি এখানে 2 cos থিটা থাকতো তাহলে তার স্কোয়ার করলে কি হতো 4 হতো, 4040 হতো। বোঝা গেল কি? দেখ 2 cos থিটা হলে কি হতো +2 -2 +2 -2, আবার 2 cos মানে যদি আমি ওর স্কোয়ার করি তাহলে কত হবে 4 cos স্কোয়ার থিটা, 4040 এরকম করে আসবে। এবার এই ইন্টেন্সিটির গ্রাফ আমরা করব কি, হ্যাঁ কোশ্চেন লেখ, দেখ এখনো ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষা পড়া হয়নি, তাও করা যাবে। দেখ ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায়, ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় যে ব্যতিচার ঝালর পাওয়া যায়, ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় যে ব্যতিচার ঝালর পাওয়া যায়, ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় যে ব্যতিচার ঝালর পাওয়া যায় তার তার তীব্রতা হাইফেন দশা লেখচিত্র। তীব্রতা হাইফেন দশা মানে তীব্রতা এবং দশার মধ্যে লেখচিত্র আঁকতে হবে। তার মানে বলতে চাইছে যে y অক্ষ বরাবর কাকে রাখতে হবে, তীব্রতাকে, আর x অক্ষ বরাবর দশা কোণকে। প্রথমে টেনে নিচ্ছি, ঠিক আছে। x অক্ষ বরাবর কি হচ্ছে দশা কোণ বা দশা, শুধু দশা লিখছি, আর y বরাবর হচ্ছে কি না তীব্রতা। বেশ, এটা লেখচিত্র হবে। ক্লিয়ার? প্রথমে দেখ ইয়ং এর যে দ্বিরেখাছিদ্র পরীক্ষা আছে সেখানে দুটো স্লিটেরই ছিদ্রর আকার সমান সমান নেওয়া হচ্ছে, মানে দুটো উৎসেরই তীব্রতা সমান সমান, ঠিক না? তাহলে কি লিখবো এক্ষেত্রে, কি লিখবো, দুটি উৎসের তীব্রতা সমান I0। দুটি উৎসের তীব্রতা কত I0, ঠিক আছে। তাহলে কি লিখবো না, ব্যতিচার ঝালরের ব্যতিচার ঝালরের ব্যতিচার ঝালরের তীব্রতার ফর্মুলা কি আসবে বল। I সমান কি লিখবো I1 প্লাস I2। I1 এর জায়গায় কত বসাবো I0, I2 এর জায়গায় কত বসাবো I0, মানে I0 প্লাস 2 রুট ওভার I1 মানে কত রুট ওভার I0, রুট ওভার I2 মানে রুট ওভার I0 cos ফাই। কারো সমস্যা আছে কিনা? I সমান I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 রুট ওভার I2 cos ফাই। এখানে দুটো উৎসেরই তীব্রতা I0 করে। বল কত আসছে এখানে 2I0 প্লাস এ কত আসছে 2I0 cos ফাই, হয়েছে। 2I0 কমন আসবে, 1 প্লাস cos ফাই। 1 প্লাস cos ফাই কে কি লেখা যায় 2 cos স্কয়ার ফাই বাই 2। তাহলে কত হচ্ছে 2I0, আর এটাকে লিখছি 2 cos স্কয়ার ফাই বাই 2, 2 cos স্কয়ার ফাই বাই 2। তার মানে I টোটাল কত আসছে 4I0 cos স্কয়ার ফাই বাই 2। একদম কোথাও না কোথাও cos স্কয়ারেরই গ্রাফ আসবে না, cos স্কয়ারেরই গ্রাফ আসবে। cos স্কয়ারের তো গ্রাফ আসবে ঠিক, cos স্কয়ারের গ্রাফ দেখতে কি রকম, এরকম। cos স্কয়ারের গ্রাফ দেখতে হচ্ছে এরকম, এই এই এরকম করে গ্রাফ হচ্ছে, নাকি না? cos স্কয়ারের গ্রাফ এরকম দেখতে হচ্ছে না, একটু করেছি ফ্লিপ করে উপরের দিকে উঠছে, cos স্কয়ারের গ্রাফ হচ্ছে এরকম। বেশ, ঠিক আছে, সে হলো। cos স্কয়ারের এখানে ম্যাক্সিমাম মান কত হচ্ছে 4I0, আর মিনিমাম মান কত হচ্ছে 0, ঠিক আছে। মানে cos স্কয়ারের ম্যাক্সিমাম মান এটা কত 4I0,
মানে তীব্রতা সর্বোচ্চ কত 4I0, ঠিক আছে, যদি দুটো উৎসেরই তীব্রতা সমান হয়। আর মিনিমাম তীব্রতা কত হচ্ছে 0। কিন্তু কোনগুলো কি নেব, কোনগুলো দেখ, প্রথমে এ তো 0 বোঝা যাচ্ছে, এ 0 বোঝা যাচ্ছে, ঠিক না? এই কোণটা কত নেবে, π/2, π/2 নয়, তুই বলবি যে cos থিটার মান কততে 0 হচ্ছে, π/2 তে, কিন্তু এখানে কি থিটা আছে, θ/2 আছে, তার মানে এই কোণটা অবশ্যই π/2 হবে। তবে φ/2 এর মান π/2, তাহলে ফাই এর মান কত, পাই। তো তুই এখানে দশা কোণ কিন্তু অ্যাকচুয়ালি ফাই, তাহলে ফাই এর মান এখানে কত হবে, পাই, বোঝা গেল, পাই হবে। তাহলে এটা 0, এটা পাই, তাহলে এটা কত হবে 2 পাই, এটা কত হবে 3 পাই। এবারে মনে করে দেখ, গঠনমূলক ব্যতিচার হতো পাই এর যুগ্ম গুণিতকের জন্য। দেখ প্রথমে 0-তে গঠনমূলক মানে ম্যাক্সিমাম, তারপরে পাইতে মিনিমাম, 2 পাইতে ম্যাক্সিমাম, 3 পাইতে মিনিমাম, মিলছে? তাহলে গঠনমূলক হয় কত, 0, 2 পাই, 4 পাই, 6 পাই, মানে পাই এর যুগ্ম গুণিতক। আর ধ্বংসাত্মক হয় কত, পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, বোঝা গেল? তো যদি আমি পুরো একবার মানে বেশি করে টেনে দেখাই একবার, তো তোকে এত কিছু মনে রাখতে হবে না, তুই বলবি যে cos স্কয়ারের একটা গ্রাফ হবে, cos স্কয়ারের একটা গ্রাফ হবে, গ্রাফটা দেখতে এরকম টাইপের হবে, cos স্কয়ারের একটা গ্রাফ হবে, গ্রাফটা দেখতে এরকম হচ্ছে। আর কোনগুলো তুই কিরকম লিখবি, ডাইরেক্ট 0, এটা হচ্ছে কি গঠনমূলক, এটা কত হবে 2 পাই, এটা কত হবে 4 পাই, এটা কত হবে 6 পাই, মানে যুগ্ম গুণিতক। তাহলে ধ্বংসাত্মক গুলো কি হবে, পাই, কত হবে 3 পাই, কত হবে 5 পাই, ঠিক আছে। এদিকেও সেম, 0 যেখানে হয়েছে, যখন দশা পার্থক্য 0, তখন একটা ম্যাক্সিমা আসছে না, একে বলে কেন্দ্রীয় উজ্জ্বল পটি, মানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। তাহলে এটা কি প্রথম উজ্জ্বল পটি, এটা কি দ্বিতীয় উজ্জ্বল পটি, এটা কি তৃতীয় উজ্জ্বল পটি, এটা কি প্রথম অন্ধকার, এটা দ্বিতীয় অন্ধকার, এটা তৃতীয় অন্ধকার। দেখ প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, তৃতীয় অন্ধকার, একবার মেলা, একবার মেলা, দেখ এই শোন, দশা পার্থক্য যে ছিল, দশা পার্থক্য যে ছিল, গঠনমূলকের বেলা দশা পার্থক্য কি ছিল, 2n পাই, তাই না, দশা পার্থক্য। আর ধ্বংসাত্মকের বেলা, ধ্বংসাত্মকের বেলা দশা কত ছিল, 2n-1 পাই। এবারে বল, এখানে যদি আমি 0 বসাই তাহলে কি হচ্ছে, কেন্দ্রীয় উজ্জ্বল পটি। যদি 1 বসাই, n এর মান 1, প্রথম উজ্জ্বল পটি 2 পাইতে। যদি 2 বসাই তাহলে 4 পাই, দ্বিতীয় উজ্জ্বল পটি, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমি 1 বসাই তাহলে কত হবে, 2 × 1 - 1, মানে শুধু পাই, প্রথম অন্ধকার। যদি 2 বসাই তাহলে কত হবে, 3 পাই, দ্বিতীয় অন্ধকার। n এর মান 1 বসালে প্রথম অন্ধকার, n এর মান 2 বসালে দ্বিতীয় অন্ধকার, n এর মান 3 বসালে তৃতীয় অন্ধকার, n এর মান এখানে 1 বসালে প্রথম উজ্জ্বল, n এর মান এখানে 2 বসালে দ্বিতীয় উজ্জ্বল। কিন্তু উজ্জ্বল কেন্দ্রেও একটা হয়, তাহলে n এর মান 0 বসালে কেন্দ্রে যে উজ্জ্বল হচ্ছে সেটা হচ্ছে কি কেন্দ্রে উজ্জ্বল পটি। তাহলে ব্যতিচার ঝালরে কেন্দ্রে একটা উজ্জ্বল পটি হবে, তারপরে অন্ধকার আলো, অন্ধকার আলো। কেন্দ্রে কেন উজ্জ্বল পটি হবে, কেন জানিস, দেখ দেখাচ্ছি। কেন্দ্রে উজ্জ্বল পটি হবে এই কারণে, ধরো এটা একটা উৎস, এটা একটা উৎস, ঠিক না, এটা স্ক্রিন, এদের মাঝ বরাবর কোনটা, এটা দেখ, এখান থেকে একটা তরঙ্গ এসে এখানে মিলছে, লিখতে হবে না এগুলো, এখান থেকে একটা তরঙ্গ এসে এখানে মিলছে, বলতো এ যা পথ যাবে এও তো তাই পথ যাবে, দুজনের পথ পার্থক্য কত হবে, 0। এই জন্য দুটো স্লিট যখন হচ্ছে, কেন্দ্রে গিয়ে যে মিলবে তাদের মধ্যে কোনো দশা পার্থক্য হবে না, কোনো পথ পার্থক্য হবে না, কেন কি এ যতটা পথ যাবে এও ততটা পথ যাবে, সমদ্বিবাহু ত্রিভুজের মতো হচ্ছে না, এই যে এ যতটা পথ এও ততটা পথ, দুটো বাহু সমান। তাহলে এখানে কি হচ্ছে, পথ পার্থক্য 0 মানে দশা পার্থক্য 0, মানে এখানে হবে কি একটা কেন্দ্রীয় উজ্জ্বল পটি, তারপরে একটা অন্ধকার একটা উজ্জ্বল, একটা অন্ধকার একটা উজ্জ্বল, এরকম করে চলবে, হলো। মানে আমি
ব্যতিচারের যে ফর্মুলা পড়া হচ্ছে সেখান থেকে আস্তে আস্তে ইয়ংস ডাবল স্লিটের দিকে যাচ্ছি। চলো পরে কি আছে হটসের, আর কি কি আছে? এটা তো হলো সাদা আলো, এটা পরে হবে। 11 হটস বলে দিয়েছি, বাদ বাকি 15, 16, 17, 19, 18টাও করে দিয়েছি প্রথমে, 18টাও প্রথমে করেছি তাই না? হ্যাঁ 18টা প্রথম করেছি। কিছু অনুশীলনের অঙ্ক দু একটা নিচ্ছি, তার আগে বইতে দাগ মেরে এনে দেখি এমসিকিউ। এমসিকিউ একটু করিস, আমাকে পেনটা দে। এমসিকিউ 10, 11, 12, 13, 14, 10, 11, 12, 13, 14, 15 এমসিকিউ দেবে না, বাট তুমি একবার দেখিস 17, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 মানে 10 থেকে 17, 10 থেকে 17 হলো। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষা দেবে না জানি, কিন্তু অঙ্কটা করিস একবার। ঠিক আছে, আর 236 পৃষ্ঠায় যা ছায়া প্রকাশনী বই 6, 7, 8, 9, 10 এই যে কটা কোশ্চেন আছে 6, 7, 8, 9, 10 তার মধ্যে 7, 8, 9, 10 করতে পারবি। 7, 8, 9, 10-এর মধ্যে তোরা হচ্ছে বাড়িতে করে নিতে পারবি 7, 8, 9, এক্ষুনি করবি 6 আর 10, এক্ষুনি করবি 6 আর 10। প্রথম 10-এরটা কর, তারপর 6, প্রথম 10 তারপরে 6। 10-এর কোশ্চেন কি বলছে একবার বলে দিচ্ছি। বলছে দুটি সুসংগত উৎসের তীব্রতার অনুপাত বিটা, ধরো I1 বাই I2, কি বলছে বিটা, দুটি সুসংগত উৎসের তীব্রতার অনুপাত কি হচ্ছে বিটা। বেশ, তাদের উপরিপাতের ফলে ব্যতিচার ঝালের সৃষ্টি হয়, এখানে কি বার করতে হবে? I max মাইনাস I min বাই I max প্লাস I min, এটাই এটাই কত হবে জিজ্ঞেস করেছে। এ না ক্লাস 10-এ যে সেই রুটের অঙ্ক হতো, সেই করণের নিরসনের অঙ্ক করে দেখ। হ্যাঁ কিভাবে হবে তুই কর, I ম্যাক্সিমাম মাইনাস I মিনিমাম I ম্যাক্স প্লাস I মিন। এটা অ্যাকচুয়ালি জেইর কোশ্চেন, এটা জেই মেনে পড়েছে একবার। এখানে কি কোশ্চেন দেওয়া আছে জানি না, এটা জেই মেনের কোশ্চেন, বাট এখানে আছে কর। সময় দিচ্ছি কর। প্রথমে একে সিম্পলিফাই করে নে, তাহলে হয়ে যাবে। দেখ I ম্যাক্স মাইনাস I মিন, এটা কি হচ্ছে আগে দেখে নে। রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার I1 প্লাস মাইনাস রুট ওভার I2 এর হোল স্কোয়ার। কি হবে করতে হবে, একবারে লিখে দিই। আচ্ছা লিখছি, দেখ I1 এটা স্কোয়ার প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 I2, ঠিক আছে। তারপরে কি হবে মাইনাস I1 প্লাস I2 মাইনাস 2 রুট ওভার I1 I2। দেখে বোঝা যাচ্ছে I1 মাইনাস I1, I2 মাইনাস I2 কেটে যাবে, 2 রুট ওভার I1 I2, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2 রুট ওভার I1 I2 মানে 4 রুট ওভার I1 I2 হলো এটা। ক্লিয়ার? অসুবিধা তো নেই, ঠিক আছে। একই রকম ভাবে I ম্যাক্সিমাম প্লাস I মিনিমাম কত হবে? I ম্যাক্সিমাম প্লাস I মিনিমাম, এইবার এইখানে করে দিয়েছি, প্লাস করে দিলে কি হবে, এটা প্লাস এটা হতো না, তাহলে কি হতো 2I1 প্লাস 2I2, বুঝতে পারছিস কি? এটা প্লাস এটা করতাম, তাহলে কি হতো 2 রুট ওভার I1 আর মাইনাস 2 রুট ওভার I1 I2, 2 রুট ওভার I1 I2 মাইনাস 2 রুট ওভার I1 I2 কেটে যেত,
তাহলে 2i1 প্লাস 2i2 হতো, তো কমন নিলে কত হবে 2i1 প্লাস i2 হচ্ছে এটা। এখানে কত হবে, ওপরে যাচ্ছে কত 4 রুট i1 i2 বাই 2i1 প্লাস i2। ঠিক আছে, হলো। তারপরে কি করবি, তারপরে কি হবে, কি করে মান বসাবি i1, আচ্ছা ও করতে পারিস, করতে পারিস, এছাড়া এটাও করতে পারি। দেখ, একে যদি পুরো নিচে নিয়ে চলে আসিস তাহলে কত হবে i1 বাই রুট ওভার i1 i2 প্লাস i2 বাই রুট ওভার i1 i2। এও করতে পারিস, না কঠিন হবে না, ডাইরেক্ট হয়ে যাবে। কি হবে দেখ, 2 ছিল 2 রুট ওভার i1, একে কি হচ্ছে দেখ করলে কি হবে, এ হয়ে যাবে 2 বাই, দেখ একটা রুট i1 কেটে যাবে, তাহলে রুট i1 বাই i2। আর এখানে কি হবে, একটা রুট i2 কেটে যাবে, তাহলে কি হবে রুট i2 বাই i1 সমান কত হবে 2 বাই, দেখ রুট i1 বাই i2 মানে কত হবে রুট বিটা, আর প্লাস রুট i2 বাই n মানে কত হবে 1 বাই রুট বিটা সমান কত হবে, এটা রুট বিটা হচ্ছে নিচে লসাগু, আর এটা হয়ে যাবে কত বিটা প্লাস 1 উপরে 2, তাহলে উত্তর হয়ে যাবে কত 2 রুট বিটা বাই বিটা প্লাস 1। কি উত্তর আছে, এটাই আছে 2 রুট বিটা বাই বিটা প্লাস 1। এটা করলেও হবে, অথবা কেউ যদি আনুপাতিক ভাগাহার ধরেও বসাতে পারিস তাহলেও হবে। এ মুছে দে, ভালো কোশ্চেন ছিল, কিন্তু এগুলো দিয়ে দেওয়া মানে হঠাৎ মেলাতে পারবি না। অ্যাকচুয়ালি এ হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আবার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, আর কিছু নেই। যাদের 10 হয়ে গেছে তারা 6 করবে। হুম, কারণ বুঝতে অসুবিধা কি, বুঝতে অসুবিধা কি, এই মান বসিয়েছি এখানে, আই ম্যাক্সিমাম মাইনাস আই মিনিমাম এটা, আর আই ম্যাক্সিমাম প্লাস আই মিনিমাম এটা করে, তারপরে কি করেছি একটু কায়দা করে এখানে ভাগ করে নিয়েছে, আর কিছু না, যাতে অনুপাত চলে আসে। অথবা কেউ যদি চাস এখানে রুট ওভার i1 i2 জায়গায় বসাবি, এটা তাতেও হতে পারে। এই যে এটা, এটা যদি তুই লিখিস i1 সমান বিটা i2 তাতেও হয়ে যাবে, বসা 2, কি হচ্ছে এইটা, এটা 2 রুট ওভার i1 i2, 2 রুট ওভার i1 i2 বাই i1 প্লাস i2 না, এখানে যদি তুই i1 এর মান বসিয়ে দিস তাতেও হয়ে যাবে। i1 মানে কত হচ্ছে বিটা i2 ইন্টু i2, i1 এর জায়গায় কত হচ্ছে বিটা i2 প্লাস i2, এ আরো মনে হয় সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 রুট বিটা i2 রুট ওভারের বাইরে বেরোলে শুধু i2, আর i2 কমন নিলে বিটা প্লাস 1, হ্যাঁ এ আরো সহজ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 2 রুট বিটা বাই বিটা প্লাস 1। যে পদ্ধতিতে যেতে পারিস নিজের সুবিধা মতো। দেখ এই যে কোশ্চেন আছে 6 কোশ্চেন, 6 কোশ্চেন এসি চ্যাপ্টারে আমরা করেছিলাম। কি বলছে, দুটো আলোক তরঙ্গ, বলছে ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গদ্বয়ের সমীকরণ, একবার আছে y1 সমান আছে কত 4 sin ওমেগা টি, y1 সমান 4 sin ওমেগা টি, আর y2 সমান কত আছে, y2 সমান 3 sin ওমেগা টি প্লাস পাই বাই 2, পাই বাই 2 না পাই বাই 3, পাই বাই 2। বলছে লব্ধি তরঙ্গের বিস্তারের মান, আমি বলছি লব্ধি তরঙ্গের সমীকরণ বার কর, বিস্তার বার করেছিস সমীকরণ বার কর, লব্ধি তরঙ্গের সমীকরণ কি করে হবে তখন, প্রথমে বল এই দুটো উৎস সুসঙ্গত কিনা, হ্যাঁ দুজনেরই কম্পাঙ্ক ওমেগা সেম। এবারে কথা হলো যে এদের আমরা
তরঙ্গের সমীকরণ বার করার জন্য আমরা কি করব, ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম করলে কি হবে, ফেজর ডায়াগ্রাম করলে প্রথমে বল আমি নিলাম 4 এই বরাবর, ঠিক না? 4 থেকে 3 90 দশাকোণে এগিয়ে আছে, তাহলে এদিকে হচ্ছে কত 3, ঠিক আছে। মাঝে কোণ কত 90 ডিগ্রি, দশা পার্থক্য হচ্ছে মাঝে কোণ, তাহলে এ নেট কত হচ্ছে 5, এ নেট হয়ে গেছে কত 5, বেশ। তাহলে এটা 5 হচ্ছে, 5 হচ্ছে তো √3² প্লাস 4², তাহলে বলো ওয়াই কত হবে, লব্ধি তরঙ্গের সমীকরণ বিস্তার 5 হবে, 5 হবে, সাইন কত আসবে ওমেগা টি প্লাস এই কোণ হবে, কথা বলবি না, এই কোণ ফাই, এই কোণ ফাই হবে, ফাই কত, দেখ আমি 5 লিখেছি, সাইন 4 এর জন্য কোণ কত ছিল ওমেগা টি, তাহলে ওমেগা টি লিখেছি, 5 কি হচ্ছে 4 এর থেকে ফাই দশাকোণে এগিয়ে আছে, তাহলে ফাই ট্যান ফাই কত হচ্ছে, দেখ ট্যান ফাই হচ্ছে 3/4, এটা ত্রিভুজ না, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ফাই, তাহলে এটা কত 3, ট্যান ফাই হচ্ছে 3/4, তাহলে বল ফাই কত, ত্রিভুজ 3 4, 3 এর বিপরীত, 3 এর বিপরীত কোণ কত হয় 37 ডিগ্রি, 4 এর বিপরীত কোণ কত হয় 53, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 5 সাইন ওমেগা টি প্লাস ট্যান ইনভার্স 3/4 লিখে দিতে পারিস, ট্যান ইনভার্স 3/4 অথবা 37 ডিগ্রি লিখতে পারিস, এটা এটা মানে 37 ডিগ্রিটা, 37 ডিগ্রিটা হচ্ছে মনে রাখছি, যেমন পড়িস না সাইন 30 এর মান হাফ, সেরকম একটা ত্রিভুজ যার এক বাহু 3, এক বাহু 4, এক বাহু 5, 3 এর বিপরীত কোণ হয় 37 ডিগ্রি, 4 এর বিপরীত কোণ হয় 53 ডিগ্রি, এটা একটা স্পেশাল ট্রায়াঙ্গেল। 3 4 5 যেমন হচ্ছে, 6 8 10 হবে, 30 40 50 হবে, সেম রইলে হবে, বোঝা যাচ্ছে কি? হুম। তাহলে এই টাইপের কোশ্চেন দিলে করা যাবে, অসুবিধা তো নেই। তীব্রতার আমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে কেন কোশ্চেন করাচ্ছি, কেন কি এই চ্যাপ্টারে ডাইরেক্ট থিওরি দেওয়ার থেকে এইরকম টাইপের অঙ্ক দেওয়ার চান্স বেশি, হটস এই জন্য করালাম। এই চ্যাপ্টারে কোশ্চেন গুলো দেখবি, কোশ্চেন ব্যাংক খুলে দেখবি, এই টাইপের কোশ্চেন গুলো বেশি এরকম টাইপের আছে, যে এক দেশতা বিহীন ব্যতিচার ঝালর কি, তারপরে ব্যতিচার ঝালরের শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা, আরো আছে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় সাদা আলো ব্যবহার করলে কি হবে, ডাইরেক্ট কোশ্চেন নয়, ঠিক আছে। বেশ, এবারে লেখ, হেডিং লেখ, দূরত্বের সহিত তীব্রতার পরিবর্তন। আমরা কত রকমের উৎস পড়েছি, প্রথম একদম একটা বিন্দু উৎস আর একটা রেখা উৎস, ঠিক না? আর ওই দুটো উৎস যদি অনেক দূরে হয়ে যায় তাহলে তরঙ্গমুখ গুলো হয়ে যাবে কি সমতল তরঙ্গমুখ, ঠিক না? অ্যাকচুয়ালি দেখ তীব্রতা কি, আমরা তো বারবার তীব্রতা বলে আসছি, অ্যাকচুয়ালি তীব্রতা কি প্রথমে দেখ, তোরা নিশ্চয়ই ক্ষমতা তো জানিস, বলা হচ্ছে যে এই একটা বাল্ব, এই একটা বাল্ব যার যার হচ্ছে ক্ষমতা, পাওয়ার যেটা হচ্ছে কত না 100 ওয়াটের বাল্ব, 100 ওয়াট, ওয়াট মানে কি, ওয়াট মানে হচ্ছে ক্ষমতা যে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এ প্রতি সেকেন্ডে 100 জুল তাপ শক্তি খরচ করছে। তো অ্যাকচুয়ালি ক্ষমতা হচ্ছে কি, ক্ষমতা আমি বলতে পারি কি না শক্তি বাই সময়, তাই না? এর একক বলছে ওয়াট, আর মানে কি 1 জুল/1 সেকেন্ড, এই তো হিসাব। ক্ষমতা মানে কার্য করার হার, শক্তি ব্যয়ের হার, একই জিনিস। এখন এই যে যে বাল্ব আমি বলছি, তো দেখ আমি বললাম যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি যাচ্ছে বা শক্তি ব্যয় হচ্ছে সেটাই হচ্ছে কি তীব্রতা। তাহলে আমি কি বলবো, তীব্রতা আমি লিখছি এখানে, তীব্রতা কি একক সময়ে, একক সময়ে একক ক্ষেত্রফলের, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে
যে পরিমাণ শক্তি যায়, আমি মানে সংজ্ঞা ওইরকম ভাবে লিখছি না, জাস্ট বোঝার জন্য লিখেছি। একক সময়ে একক সময়ে শক্তিকে কি বলছি? ক্ষমতা। এটার সঙ্গে যদি একক ক্ষেত্রফল হয়ে যায়, মানে নিচে যদি ক্ষেত্রফল চলে আসে, তাহলে হয়ে যাবে কি? তীব্রতা। মানে দেখ, এই বাল্ব 100 ওয়াটের বাল্ব, এই বাল্ব, এই উৎসটা কিন্তু 100 ওয়াট মানে ক্ষমতা কিন্তু চারদিকে বিস্তার করাচ্ছে, ঠিক না? এখন আমি যদি এই পয়েন্টে তীব্রতা বার করি, তাহলে এখানে একটা গোলক, এই গোলকের ক্ষেত্রফল, ঠিক না? যদি আমি দূরে বলি, এইখানে যদি আমি বলি ইন্টেন্সিটি কত, তাহলে এখানে একটা গোলক নেব, তাহলে ক্ষমতা বাই ক্ষেত্রফল। তাহলে এখানে দেখ, তীব্রতা অ্যাকচুয়ালি কি হচ্ছে? তীব্রতা মানে ইন্টেন্সিটি কি হচ্ছে? দেখ, ক্ষমতা মানে কি হচ্ছে? শক্তি বাই সময়, ঠিক আছে? তাহলে একক সময়ে শক্তি কত ব্যয় হচ্ছে, আর এটাই যদি একক ক্ষেত্রফল করে দিই, তাহলে হয়ে যাবে তীব্রতা, তাই না? একক সময়ে একক ক্ষেত্রফলে, তাহলে তীব্রতা কি হচ্ছে? পাওয়ারকে আমি এরিয়া দিয়ে ভাগ করতে পারি, পাওয়ারকে এরিয়া দিয়ে ভাগ করতে পারি। তাহলে তীব্রতার একক কি চলে আসবে? ইন্টেন্সিটির একক কি চলে আসবে? ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। বেশ, এইটুকু লেখ আগে। এদিকে লেখ ক্ষমতা মানে শক্তি বাই সময়, ওয়াট হচ্ছে কি 1 জুল/সেকেন্ড, তীব্রতা হচ্ছে কি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি যাচ্ছে, আর তীব্রতা মানে কি বলছি? ইন্টেন্সিটি সমান পাওয়ার বাই এরিয়া। অ্যাকচুয়ালি এই এরিয়াটা কি? এই এরিয়াটা হচ্ছে তরঙ্গ মুখের ক্ষেত্রফল, তরঙ্গ মুখের ক্ষেত্রফল, তরঙ্গ মুখের ক্ষেত্রফল। তরঙ্গ মুখ কিরকম কিরকম হচ্ছে? গোলীয় হচ্ছে, চোঙাকৃতি তরঙ্গমুখ হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে সবার ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু সেম নয়। একই ক্ষমতার একটা বাল্ব আর একই ক্ষমতার একটা টিউবলাইট, দুজনের মধ্যে কোনটা বেশি উজ্জ্বল মনে হয়? টিউবলাইটকে বেশি উজ্জ্বল মনে হয়, এই জন্য তো টিউবলাইট লাগাই, তাই না? এটারও কারণ কি হচ্ছে এখান থেকে আসছে। তাহলে কোন পয়েন্টে তীব্রতার ফর্মুলা কি হচ্ছে না? পাওয়ার। পাওয়ার কিন্তু ঠিক আছে, বাল্বের ক্ষমতা তো 100 ওয়াটের বাল্ব জ্বালিয়েছি আমি, 100 ওয়াট ক্ষমতাই ঠিক আছে, ক্ষমতা কিন্তু চেঞ্জ হচ্ছে না। হয়ে গেছে সবার লেখা? হ্যাঁ, ঠিক আছে, লেখ। এটা আঁকতে হবে না এখন, এই ছবি আঁকতে হবে না এখন। হেডিংটা শুধু তীব্রতা লিখে রেখেছিস তো, ব্যাস। এবার আমি লিখবো কি? বিন্দু উৎসের জন্য তীব্রতা, তারপরে লিখবো যে রেখা উৎসের জন্য তীব্রতা। শুধু তীব্রতা হেডিং লেখা আছে, ক্ষমতা মানে শক্তি বাই সময়, ওয়াট জুল/সেকেন্ড হচ্ছে তীব্রতা, এটা বলছি তীব্রতার একক হচ্ছে কি? ওয়াট পার সেকেন্ড মিটার স্কোয়ার। এবার লেখ বিন্দু উৎসের জন্য তীব্রতা, বিন্দু উৎসের জন্য তীব্রতা। 1 নম্বর, বিন্দু উৎসের জন্য তীব্রতা, উৎসের জন্য তীব্রতা। এইখানে একটা বিন্দু উৎস আছে, এখানে একটা বিন্দু উৎস আছে, এটার ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে পি। বলছে এই উৎস থেকে আর দূরত্বে তীব্রতা কত হবে? তাহলে আমি কি করব? এই যে যে বাল্বটা চারদিকে আলো ছড়াচ্ছে, এই আর এই বিন্দুতে আমি তীব্রতা বার করার জন্য আমি কি করলাম? একটা আর ব্যাসার্ধের গোলক কল্পনা করলাম। তাহলে পি ক্ষমতা কতটা ক্ষেত্রফল দিয়ে বেরোচ্ছে? 4πr²। তাহলে এই পয়েন্টে তীব্রতা কত হবে? আই সমান ক্ষমতা বাই তরঙ্গমুখের ক্ষেত্রফল। তরঙ্গমুখ কি ধরনের? গোলীয়, গোলকের ক্ষেত্রফল কত হবে? 4πr²। ধ্রুবক কে কে আছে? পাওয়ার আর 4π ধ্রুবক আছে।
মানে I প্রপোর্শনাল টু কি হচ্ছে 1/r²। তোরা এটা হয়তো পড়েছিস যে দূরত্বের সাথে সাথে তীব্রতা ব্যস্তানুপাতিক এবং বর্গের সহিত ব্যস্তানুপাতিক। মানে আমি যদি বলি একটা বাল্ব থেকে আমি আর দূরত্বে গেলে যে তীব্রতা পাবো, 2r দূরত্বে গেলে তীব্রতা কি হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। এখানে যদি তীব্রতা I হয়, এখানে হবে I/4। কেন? দূরত্ব দ্বিগুণ, তাহলে তীব্রতা কি হয়ে যাবে, নিচে হবে 2² 1/4। ঠিক আছে, মানে বর্গের সহিত ব্যস্তানুপাতিক মানে কি, দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে তীব্রতা কি হবে, 1/4 হয়ে যাবে। দূরত্ব যদি 3 গুণ হয় তাহলে তীব্রতা কি হবে, I/9 হয়ে যাবে। বোঝা যাচ্ছে? বেশ, তাহলে বাল্বের ক্ষেত্রে দূরত্বের সাথে তীব্রতার পরিবর্তন বোঝা যাচ্ছে। লেখচিত্র কিরকম হবে, P এবং R, না, P প্রপোর্শনাল টু 1/r²। P প্রপোর্শনাল টু কি হচ্ছে 1/r²। সমপরাবৃত্তের মতো দেখতে, বাট সমপরাবৃত্ত নয়। এইবারে দেখ রেখা উৎস কি হচ্ছে। রেখা উৎস, রেখা উৎসের জন্য তীব্রতা, বিন্দু উৎসের জন্য তীব্রতা কি হচ্ছে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বিন্দু উৎসের জন্য তীব্রতা বর্গের ব্যস্তানুপাতিক। লেখচিত্র, লেখচিত্র অত ইম্পর্টেন্ট নয়, বাস আমি এঁকে দিয়েছি, দেবে না অত ডিটেলস। হ্যাঁ, চৌড়ের ক্ষেত্রফল কত হয়, 2πrl। 2πrl, এটা হচ্ছে কি একটা রেখা উৎস, ঠিক না, এটা রেখা উৎস, এর দৈর্ঘ্য কত, এল। আমি বললাম এর থেকে আর দূরত্বে গিয়ে তীব্রতা বার করতে বলছে, তাহলে আমি একটা চোঙ নেব, একটা চোঙ নেব কত ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের। এরকম করে আলো নির্গত হচ্ছে এখান থেকে চারদিকে, তাহলে এই বিন্দুতে তীব্রতা কত হবে, P/এরিয়া। এখানে তরঙ্গ মুখের ক্ষেত্রফল মানে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। বলবি যে এই সাইড দিয়েও তো আলো বেরোচ্ছে, কোনা দিয়ে, কোনা দিয়ে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অপবর্তন। আমরা এখন অপবর্তনকে নিচ্ছি না এখানে, ঠিক আছে। P/এরিয়া কত হয়ে যাবে, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrl। ধ্রুবক কে কে, এল ধ্রুবক, এ তো দৈর্ঘ্য তো ধ্রুবক, তাহলে এখানে I প্রপোর্শনাল টু কি হচ্ছে 1/r। কোনটা তীব্রতা দূরত্বের সাথে সাথে বেশি হারে কমে যাচ্ছে, বিন্দু উৎসের জন্য। রেখা উৎসের ক্ষেত্রে তীব্রতা দূরত্বের সহিত ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে তীব্রতা অর্ধেক হয়ে যাবে, আর এখানে দূরত্ব যদি দ্বিগুণ হয় তীব্রতা 1/4 হয়ে যাবে। তাহলে বাল্ব থেকে একই তীব্রতার, একই একই ক্ষমতার বাল্ব আর টিউবলাইট থেকে সমান দূরত্বে কার তীব্রতা বেশি লাগবে, টিউবলাইটের। বোঝা গেল? এই কারণে আমরা টিউবলাইট ইউজ করছি, যাতে বেশি উজ্জ্বল আলো পাওয়া যায়। তাহলে অ্যান্সার লেখা যাবে, অ্যান্সার কি লিখবি, অ্যান্সার কি লিখবি, লেখা যেতে পারে যে বিন্দু উৎসের ক্ষেত্রে তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, রেখা উৎসের ক্ষেত্রে তীব্রতা দূরত্বের সহিত ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সুতরাং একই একই ক্ষমতার বিন্দু উৎস এবং রেখা উৎসের মধ্যে, রেখা উৎস থেকে এবং বিন্দু উৎস থেকে সমান দূরত্বে তীব্রতা ক্যালকুলেশন করলে দেখা যাবে কি রেখা উৎসের ক্ষেত্রে তীব্রতা বেশি পাওয়া যাচ্ছে। লিখিস একবার নিজে, তারপরে দেখা যাবে। ঠিক আছে, এরপরে তোদের পড়া আছে না, ঠিক আছে, এ পর্যন্ত থাকছে, হবে না? কারোর এটা নিয়ে ডাউট আছে, কোনো অসুবিধা নেই তো? ব্যাস, শুধু কি করেছি, তীব্রতা মানে হচ্ছে কি ক্ষমতা বাই, ক্ষমতা বাই ক্ষেত্রফল। এবারে লেখ, অ্যাকচুয়ালি ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা করার আগে
আমি কি করছি না, পথ পার্থক্য দশা পার্থক্য সেটা একবার দেখে নিচ্ছি, ঠিক আছে। দেখ, এই যে যে দুটো উৎস থেকে, ঠিক আছে, কি লিখবি, শুধু এরকম লেখ, দুটি উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ, দুটি উৎস হতে নির্গত আলোক তরঙ্গ পর্দায় মিলিত হওয়ার সময় পথ পার্থক্য এবং দশা পার্থক্য। দেখ, এটা যদি আমরা জেনে যাই তবেই তো আমরা বলতে পারবো যে কোথায় ধ্বংসাত্মক হচ্ছে আর কোথায় গঠনমূলক হচ্ছে। এই দুটো তো দরকার, পথ পার্থক্য দশা পার্থক্য। তখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব যে পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয় তাহলে গঠনমূলক হচ্ছে। ক্লিয়ার? দেখ, যাই যেরকম ক্যালকুলেশন করা থাক না কেন, এর সিম্পল আইডিয়া কি হচ্ছে, সোজা লাইন আমরা টানবো কে কার থেকে কত বেশি। যেমন দেখ, আমি এই ছবি আঁকবি না, আমি বললাম এটা একটা S1 উৎস, এটা একটা উৎস S2, এটা হচ্ছে স্ক্রিন। আমি বললাম স্ক্রিনের এই পয়েন্টে কি হচ্ছে বলো, সব পয়েন্টে আলোক রশ্মি আসছে, এখান থেকে আলোক রশ্মি এখানে মিলছে, এখানে মিলছে, বললাম এই পয়েন্টে আমি দেখাতে চাইছি। তো কি হবে, সোজা দেখ, এখান থেকে আলোক তরঙ্গ একটা যাবে, গিয়ে এখানে গিয়ে মিলবে, আর এখান থেকে একটা আলোক তরঙ্গ যাবে, গিয়ে এখানে মিলবে। এই তো পথ পার্থক্য মানে কি বোঝায়, এই বিন্দু থেকে এটার কত দূরত্ব, আমি ধরছি কত, 10 সেমি। এই বিন্দু থেকে এটার দূরত্ব আমি ধরে নিচ্ছি কত, 13 সেমি। তাহলে বল তুই নিজেই পথ পার্থক্য কত, 3 সেমি। আর তো কিছু নেই, বাস এটাকে একটু জ্যামিতি দিয়ে দেখাতে হবে, এটাই লোকে বুঝতে পারে না যে পথ পার্থক্য দশা পার্থক্য কি না কি হয়ে যাচ্ছে, ঠিক না। এখানে আমরা ইয়ং এর দ্বিরেখাছিদ্র যে পরীক্ষা হচ্ছে, বইতে পথ পার্থক্য করা হচ্ছে কত, মানে ক্যালকুলেশন করে লাস্টে উত্তর এসছে, কিচ্ছু দরকার নেই, কোন ধরে নিলে হয়ে যাবে। এখানে দেখ, এখানে দুটো উৎস আছে, ঠিক না, দুটো উৎসের মধ্যে কিছুটা গ্যাপ আছে, ধরো স্মল ডি, বইতে খুব সম্ভবত 2D আছে, বাট আমি স্মল ডি ধরবো। এই দুটো উৎসের মধ্যে গ্যাপ আছে কত, এই দুটো উৎসের মধ্যে গ্যাপ আছে ডি, এই দুটো উৎসের মধ্যে গ্যাপ কত আছে, ডি, স্মল ডি। ক্লিয়ার? স্ক্রিন থেকে এই উৎস পর্যন্ত, এই যে যে এটা হচ্ছে ধরো মাঝের পয়েন্ট, এটা এদের মাঝের পয়েন্ট, মানে উৎস দুটোর মধ্যে গ্যাপ কত, ডি। তাহলে এটা হচ্ছে কত, এই গ্যাপ, এটা মাঝখান থেকে এই যে যে স্ক্রিন পর্যন্ত ডিস্টেন্স, সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। ক্লিয়ার হলো? এবারে কি বলছি, এটা হচ্ছে কি মাঝখানের পয়েন্ট, বলা হচ্ছে কি এখান থেকে এক্স দূরত্ব ওখানে যখন মিলিত হচ্ছে তখন এদের দুজনের মধ্যে পথ পার্থক্য কত হচ্ছে। কি বললাম, এরকম আছে, ধরো এটা এটা একটা উৎস S1, এটা একটা উৎস S2, এদের মধ্যে গ্যাপ কত, ডি। হলো? এখানে আছে স্ক্রিন, মিডিল পয়েন্ট, এটা মিডিল লাইন, এটা ডি গ্যাপ হয়েছে। তাহলে দুটো স্লিটের মধ্যে, দুটো ছিদ্রের মধ্যে দূরত্ব কত, ডি, মানে দুটো উৎসের মধ্যে গ্যাপ ডি, উৎস থেকে স্ক্রিনের ডিস্টেন্স কত, ক্যাপিটাল ডি। অবশ্যই এখানে কন্ডিশন কি, ডি ইজ ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল ডি, মানে উৎস, মানে এদের মধ্যে যে গ্যাপটা সেটা অনেক ছোট, ঠিক আছে। এবারে কি, এই কেন্দ্র থেকে এক্স দূরত্ব, এটা কত, এক্স, এক্স দূরত্বে যখন আলোক রশ্মি গিয়ে মিলছে, এখান থেকে যখন আলোক রশ্মি গিয়ে মিলছে এখানে, আর এখান থেকে যখন আলোক রশ্মি গিয়ে মিলছে এখানে, তো এদের পথ পার্থক্য কত হচ্ছে, ঠিক না। বেশ, এটা তাহলে দুবার ছবি এঁকে দিয়েছি, যেটা চাইলে করতে পারিস। এইখানে দেখ, আমি না সোজা লাইন নিলাম এখান থেকে, ওটা যেমন আঁকা আছে আছে, দেখ এটা কিন্তু কোনো থিওরি আমি ওরকম করে করছি না যেটাই পরীক্ষায় আসবে, এটা রাফ ক্যালকুলেশন করছি বোঝার জন্য। এখান থেকে কি হচ্ছে, একটা লাইন টানলাম, এখান থেকে একটা লাইন টেনে দিলাম, হয়েছে। বেশ, অসুবিধা তো নেই। দশা পার্থক্য করার জন্য আমি করছি কি, যে ধরো
প্রথমে দেখ, এই যে সোজা লাইন এটা ছিল, এই সোজা লাইন ছিল। দেখ আমি দেখাচ্ছি সব থেকে ভালো কোন বোঝার সব থেকে ভালো পদ্ধতি কি হচ্ছে। দেখ এটা হচ্ছে স্লিট, ঠিক না? তার সঙ্গে এটা হচ্ছে লম্ব। ক্লিয়ার? বল, এই লম্বটা যদি আমি থিটা কোণে ঘোরাই, তাহলে স্লিটের এটাও তো থিটা কোণে ঘুরে যাবে। মানে আমি বলতে চাইছি কি, যে এইটা আমি থিটা কোণে ঘুরিয়ে দিচ্ছি। মানে কি, দেখ এটা ছিল এরকম না, এর সঙ্গে ক্যাপিটাল ডি ছিল এরকম, ব্যাস আমি ক্যাপিটাল ডি কে আমি থিটা কোণে ঘুরিয়ে দিচ্ছি, মানে এই কোণটা আমি থিটা করেছি। ক্লিয়ার? তাহলে বল, প্রথমে তো এরকম ছিল, যদি এটাকে থিটা কোণে ঘোরাই তাহলে স্মল ডিও তো থিটা কোণে ঘুরে যাবে, নাকি না? এই যে স্মল ডি, এটা তখন কিরকম হয়ে যাবে, এরকম, এটা স্মল ডি। আর এই কোণটা তখন কত হয়ে যাবে, থিটা। বড় করে ছবি এঁকে দেখাচ্ছি, দেখ এই সাইডে, দেখ দেখ ভালো করে দেখ, এটা হচ্ছে ডি। ক্লিয়ার? এটা হচ্ছে কি, ক্যাপিটাল ডি। অসুবিধা নেই, এটুকু বোঝা গেছে। এবার আমি বললাম এইরকম একটা, এ যদি এরকম থিটা কোণে ঘুরে যায়, ডিও তো থিটা কোণে ঘুরে যাবে। ক্যাপিটাল ডি যদি থিটা কোণে ঘুরে যায়, স্মল ডিও তো থিটা কোণে ঘুরে যাবে। ওটাই বলছি। তাহলে এখানে হয়ে যাবে কি, এইরকম, এটা স্মল ডি। তো আগের যে স্মল ডি ছিল, এখন কি হচ্ছে, থিটা কোণে ঘুরে গেছে। এবার আমি কি বলছি, এই যে স্ক্রিন ছিল, তখন কি বলছি, যে এ এখান থেকে একটা আর এ এখান থেকে একটা, এই তো হয়েছে, এই তো মিলেছে না? তাহলে দেখ, এদের মধ্যে পথ পার্থক্য কোনটা? পথ পার্থক্য দেখ, একটা তরঙ্গ কোনটা, এটা একটা তরঙ্গ হচ্ছে এটা, আর একটা তরঙ্গ হচ্ছে এটা। দুজনের মধ্যে পথ পার্থক্য কি হচ্ছে, এখান থেকে এর উপরে লম্ব টানা হয়েছে না, এটা এখান থেকে এর উপরে লম্ব টানা হয়েছে। তাহলে দেখ, এই পয়েন্ট থেকে এতটা দূরত্ব আর এই পয়েন্ট থেকে এতটা দূরত্ব সেম সেম, তাহলে বাড়তি কোনটা, এটা, এটাই হচ্ছে পথ পার্থক্য। তাহলে কোনটা পথ পার্থক্য হচ্ছে, এইটা হচ্ছে দুজনের মধ্যে পথ পার্থক্য, এইটা, এটা হচ্ছে পথ পার্থক্য। এইটা বার করতে হবে আমাদেরকে, এটাই আমাদেরকে বার করতে হবে। কি করে বার করবি, একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কিরকম সমকোণী ত্রিভুজ, এই যে ডি আছে, হ্যাঁ, এই যে ডি আছে, এটা কি 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি, আর এখানে যাই আছে থাক, এই কোণটা এইটা আমাদের চাই, এটাই পথ পার্থক্য, এটাই পথ পার্থক্য। পথ পার্থক্য কত হবে বল? এই পথ পার্থক্যটা কত হবে বল? স্মল ডি, আর এটা কি, এটা 90 হলে এটা কি, অতিভুজ। এটা 90 হলে এটা অতিভুজ, অতিভুজ। আর এটা হচ্ছে কি, লম্ব। ঠিক আছে? তাহলে বল, অ্যাকচুয়ালি এটা ডি নয়, এটা ডি ঘুরেছে ঠিকই, কিন্তু ডি পুরো নয়, এই লাইনটাই জাস্ট ঘুরেছে, আরো এদিকে হতো, এটা ডি হচ্ছে, এটা তো মেন ডি, তাই না? তাহলে দেখ, এটা হচ্ছে কি পথ, এখানে কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। কি বার করতে হবে, এটা থিটা, থিটার হিসাবে পথ পার্থক্য কোন কোন দেখাচ্ছে, লম্ব। থিটার হিসাবে পথ পার্থক্য কি দেখাচ্ছে, লম্ব। তাহলে পথ পার্থক্য যেটাকে আমি ধরো, একে আমি কি বলে দিচ্ছি, পথ পার্থক্য ধরো আমি বলে দিচ্ছি কত, ডেল্টা বলে দিচ্ছি পথ পার্থক্যকে। তাহলে ডেল্টা হচ্ছে কি, লম্ব, বাই অতিভুজ হচ্ছে কি, ডি, লম্ব হচ্ছে কি, থিটার বিপরীত বাহু হচ্ছে কি, লম্ব, 90-র বিপরীত বাহু কি হচ্ছে, অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি লেখা যায়, সাইন থিটা, নাকি না? তাহলে ডেল্টা কি হচ্ছে, মানে পথ পার্থক্য হচ্ছে ডি সাইন থিটা, ডি সাইন থিটা। ক্লিয়ার? ডি সাইন থিটা। কি করেছি দেখ, কি করেছি, এখানে প্রথমে এরকম ছিল, আমি থিটা কোণে ঘুরিয়ে দিয়েছি, ব্যাস, থিটা কোণে যে ঘুরিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে আমার ডি। বাস এই কোণটা বোঝার জন্য এরকম করে বলছি, বোঝা গেল? এই কোণটা বোঝার জন্য আমি বলছি এটা থিটা হচ্ছে। হ্যাঁ, এটা যদি থিটা হয়, তাহলে থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা পথ পার্থক্য করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ডি সাইন থিটা। ক্লিয়ার? ডি সাইন থিটা। তারপরে
ডি সাইন থিটা হওয়ার পরে তারপরে কি করব, তারপরে দেখ এই যে এটা কত দেওয়া আছে এক্স, এটা পুরোটা কত দেওয়া আছে এক্স, আর এইখান থেকে দেখ আমি বলেছিলাম যে এই মাঝের লাইন, এই যে এই ত্রিভুজ যদি আমি দেখি কি হচ্ছে এখানে দেখ, এই যে এটা কত পুরো ক্যাপিটাল ডি, এটা কত এক্স, আর এটা এরকম টানা আছে, এই কোণ কত বলেছে থিটা, তাই না? তাহলে ট্যান থিটা কত হচ্ছে এখানে এক্স বাই ডি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ট্যান থিটা কত হচ্ছে, অ্যাকচুয়ালি দেখ ডি প্রথমে এরকম ছিল, ডি থিটা কোণে ঘুরেছে, ওটাই থিটা হচ্ছে। বল থিটা ক্ষুদ্র হলে সাইন থিটাকে ট্যান থিটা লেখা যায়, আর ট্যান থিটাকে থিটা লেখা যায়, তাহলে পথ পার্থক্য কত আসছে, পথ পার্থক্য প্রথমে আমি লিখেছি ডি সাইন থিটা বা ডি ট্যান থিটা, বা ডি ট্যান থিটার জায়গায় কি লিখবো এক্স বাই ক্যাপিটাল ডি, এক্স বাই ক্যাপিটাল ডি, এটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে স্ক্রিনে এক্স ডিস্টেন্সে পথ পার্থক্য কত হচ্ছে এক্স ডি বাই ক্যাপিটাল ডি, এক্স দূরত্ব, একটা স্ক্রিন আছে সেই স্ক্রিনে পথ পার্থক্য কত হচ্ছে, মুছিনি কিছু ওই সাইডে, এটা স্ক্রিন, এটা মিডিল লাইন, এগুলো আমি আবার লেখাবো ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষাতে, ঠিক আছে? আগে মাথায় সেট কর যে পথ পার্থক্য আসছে কোথা থেকে, এগুলো প্রপার লেখানো হবে যে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় দুটি উৎসের মধ্যে গ্যাপ স্মল ডি এবং স্ক্রিন থেকে দূরত্ব ক্যাপিটাল ডি, এখানে বাস রাফ ছবি এঁকে শুধু লেখ যে কোথায় কি হচ্ছে, পরে আমরা সব লিখবো। কি বলছি, দুটো স্লিটের মধ্যে গ্যাপ স্মল ডি, স্ক্রিন থেকে স্লিটের মধ্যে দূরত্ব ক্যাপিটাল ডি, তাহলে মিডিল লাইন থেকে এক্স দূরত্বে যখন দুটো তরঙ্গ গিয়ে মিলছে তখন পথ পার্থক্য কত হচ্ছে, কি করে মনে রাখবি, পথ পার্থক্য হচ্ছে কত না এক্স, প্রথমে এক্স লেখ, মানে কত দূরত্বে, ডিভাইডেড বাই কি হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ক্লিয়ার? এটা পথ পার্থক্য। এবার তুই কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবি, গঠনমূলক কোথায় হবে, ধ্বংসাত্মক কোথায় হবে, গঠনমূলকের জন্য কি বলবি পথ পার্থক্য সমান 2n ল্যামডা বাই 2, ঠিক আছে? ধ্বংসাত্মকের জন্য কি লিখবি, এই পথ পার্থক্য সমান কি হবে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, পথ পার্থক্য থেকে দশা পার্থক্য করা যাবে, হ্যাঁ, ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য পাই, একক পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য, ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই, একক পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা, তাহলে এই পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত, ওই দশা পার্থক্য পেয়ে গেলে তাহলে আমি গঠনমূলক ধ্বংসাত্মক পেতে পারি। তাহলে এখান থেকে আমি লিখে দেবো কি, শুধু এইটুকু কি দেখাচ্ছি দেখ পুরোটা, এটা স্ক্রিন, এটা হচ্ছে দুটো স্লিটের মধ্যে গ্যাপ স্মল ডি, এখান থেকে এই গ্যাপটা ক্যাপিটাল ডি, তাহলে মিডিল পয়েন্ট থেকে মানে মধ্যবিন্দু থেকে স্ক্রিনের উপর এক্স দূরত্বে একটা পয়েন্টে যখন দুটো তরঙ্গ গিয়ে মিলছে তাদের পথ পার্থক্য হচ্ছে এটা, তাহলে দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য হবে কত না 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে? এই তো ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই, একক পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা, তাহলে এক্স ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হচ্ছে 2 পাই বাই ল্যামডা এক্স ডি বাই ক্যাপিটাল ডি। এবার আমরা কালকে কি করব, শুধু এটা লিখবো ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষা দিয়ে বাকি ক্যালকুলেশন করব। লাস্ট একটা বলছে, হ্যাঁ এর উপরে না, ওই প্রতিসরণের সূত্রের প্রমাণের উপরে বলছি, ঠিক আছে? একটু আলাদা টাইপের কোশ্চেন দেখবি, ওটা বলেই ছুটি দিয়ে দিচ্ছি। এই পথ পার্থক্য দশা পার্থক্য ক্যালকুলেশন করার জন্য বই খুলে দেখবি কত কিছু করে রেখেছে, ত্রিভুজ ধরে, তারপর হচ্ছে
কি বলে যেন, পিথাগোরাসের উপপাদ্য ধরে ওই 217 পেজ একবার দেখতে পারিস, ওপর থেকে কি করেছে দেখ, বিপি স্কোয়ার এপি স্কোয়ার, তারপরে বিপি মাইনাস এপি করে কতগুলো ক্যালকুলেশন করেছে 217 পেজ বইতে, দেখেছিস? ওই লাস্ট এসছে দেখ, পথ পার্থক্য কত এসছে, 2x স্মল ডি বাই ক্যাপিটাল ডি। ওরা কেন এটা লিখেছে দেখ, ওদের হিসাবে কোনটা পথ পার্থক্য এসছে জানিস, 2x স্মল ডি বাই ক্যাপিটাল ডি। কেন কি, ওদের স্লিটের মধ্যে গ্যাপ 2d ধরে রেখেছে ওরা, এই কারণে ওদের এটা আসছে। আমরা স্লিটের মধ্যে গ্যাপ 2d ধরবো না, আমরা ডি ধরবো। কেন জানিস, অঙ্ক যখন করতে যাবি না, তোর মাথায় থাকবে না 2d ধরা ছিল, ঠিক আছে? ওই জন্য স্লিটের মধ্যে আমরা গ্যাপ সবসময় ডি ধরবো। কারণ কি 2d ধরা মানে কি আসবে, সব জায়গায় 2d করতে হবে, ডি ধরবো, যেখানে হাফ হবে হবে d/2। কোশ্চেন হচ্ছে যে হাইগেনসের নীতির সাহায্যে প্রতিসরণের সূত্র প্রমাণ তো করানো হয়েছিল, ঠিক না? তো এখানে এরকম একটা ছবি আছে, লাস্ট কোশ্চেন এটা আজকে। এখানে এরকম একটা ছবি আছে, লম্ব আছে, ঠিক? হ্যাঁ, বল আপতিত তরঙ্গ মুখ কোনটা, এটা? এটা নাম দেওয়া আছে এ, এতটা লেন্থ এ, এতটা লেন্থ বি, এতটা লেন্থ সি, এতটা লেন্থ ই, আর এতটা লেন্থ হচ্ছে ই। প্রশ্ন হলো এটা 1 নম্বর, এটা 2 নম্বর মাধ্যম, 1 মিউ 2 কত হবে? কত হবে এখানে, কত হবে? এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি, এটা ডি, এটা ই। তাহলে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? হাইগেনসের নীতিতে প্রতিসরণের সূত্র প্রমাণের ক্যালকুলেশন পার্টটা কি ছিল, ওটা মনে করে দেখ। 1 মিউ 2 সমান কি হয়, সাইন আই বাই সাইন আর। বল সাইন আই কোথায় ছিল, এটা আই ছিল, মনে করে দেখ, এটা ছিল লম্ব, এটা ছিল আই, আর এটা ছিল আই, এটা আর ছিল, এটা আর ছিল। বল সাইন আই কি লিখেছিলাম, সাইন আই, আই মানে কি, লম্ব, মানে বি। লম্ব কোনটা, বি। অতিভুজ কোনটা, এটা তো 90 ডিগ্রি। দেখ আই এর সাপেক্ষে লম্ব কোনটা, বি। অতিভুজ কোনটা, সি। তাহলে লম্ব বাই অতিভুজ, নাকি না? তারপরে আর এর সাপেক্ষে লম্ব কোনটা, ডি। অতিভুজ কোনটা, সি। তাহলে দেখ কত হচ্ছে, এটা হয়ে যাবে b/d। উত্তর। চলো ছুটি। দেখ ঠিকঠাক ছিল, কোশ্চেন এটাই, ছবি দেওয়া আছে, 1 মিউ 2 কোশ্চেন কত হবে? ঠিক আছে না? এটা ছিল ওই প্রতিসরণের সূত্র যখন আমরা প্রমাণ করেছিলাম, তখন আমরা ওই ক্যালকুলেশন পার্টটা এখানে ছিল, আর এখানে শুধু দিয়ে দিয়েছে এটা এ বি সি ডি করে দিয়ে দিয়েছে, বাস নামটা, আর কিছু না। মানে এই কোশ্চেন করা মানে কি হচ্ছে, তরঙ্গমুখ সম্বন্ধে একদম ভালোভাবে আইডিয়া চলে আসবে যে কোনটা কি হচ্ছে। আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট